কোনো জায়গা কি সত্যি অভিশপ্ত হতে পারে? একটা পুরো গ্রাম এক রাতের মধ্যে উধাও হয়ে যেতে পারে, আর যদি চায়ও তাহলে 200 বছর পর সেই গ্রামের মানুষ আবার ফিরে আসতে পারে। প্রশ্নগুলো শুনে হয়তো তোমাদের অনেকেরই হাসি পাবে, আমারও পেয়েছিল। কারণ আমি ভূতে বিশ্বাস করতাম না, আমি বিশ্বাস করতাম ইতিহাসে, প্রমাণে আর ক্যামেরায় ধরা পড়া সত্যিতে। কিন্তু রাজস্থানের কুলধারা গ্রামে কাটানো সেই রাতের পর আমি আর কোনো কিছু নিয়েই নিশ্চিত নই। আজ আমি তোমাদের এমন একটা ঘটনার কথা বলবো যা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। ঘটনাটা সত্যি কি মিথ্যে তা তোমরাই বিচার করো। তবে এইটুকুনি বলতে পারি, সেই রাতের পর আমি আর কখনো কুলধারায় ফিরে যাইনি। আমার নাম সৌরভ, পেশায় আমি একজন ডকুমেন্টারি ফটোগ্রাফার। ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে ইতিহাস, লোককথা আর হারিয়ে যাওয়া সভ্যতার ছবি তোলাই আমার কাজ। 2021 সালের নভেম্বর মাসে একটা আন্তর্জাতিক ম্যাগাজিন থেকে আমার কাছে প্রস্তাব আসে। বিষয় ভারতের পরিত্যক্ত স্থান। তালিকার 1 নম্বরে ছিল কুলধারা, রাজস্থানের জয়সলমের কাছে অবস্থিত সেই বিখ্যাত গ্রাম, যেখানে নাকি এক রাতের মধ্যে সব মানুষ উধাও হয়ে গেছিল। আমি সুযোগটা হাতছাড়া করিনি। 2 দিন পরে জয়সলমেরে পৌঁছে গেলাম। শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে কুলধারা। প্রথমবার গ্রামটাকে দেখেই আমার কেমন একটা অদ্ভুত লাগলো। ভাঙা পাথরের বাড়ি, ধ্বংস হয়ে যাওয়া রাস্তা, মন্দিরের অর্ধেক ভেঙে পড়া চূড়া, চারদিকে এমন এক নিস্তব্ধতা যেন বহুদিন এখানে কোনো জীবন্ত মানুষের পা পড়েনি। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। আমি গাড়ি থেকে নামতেই গেটের কাছে বসে থাকা প্রহরী বললেন, বাবু ছবি তুলবেন? আমি হেসে বললাম, হ্যাঁ, আর আজ রাতটাও এখানেই থাকবো। তার চোখ দুটো হঠাৎ কেমন হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, রাতে থাকবেন না বাবু। কেন? রাতের কুলধারা আর দিনের কুলধারা এক নয়। এই কথাটাই তো সবাই বলে। তিনি আর কিছু বললেন না, কিন্তু যাওয়ার সময় শুধু বললেন, যদি কেউ আপনার নাম ধরে ডাকে উত্তর দেবেন না বাবু। আমি তখনও বিষয়টাকে কুসংস্কারই ভেবেছিলাম। সন্ধে নামলো, পর্যটকরা চলে গেল, গেট বন্ধ হয়ে গেল। পুরো কুলধারা গ্রামে আমি একা। আমি একটা ভাঙা বাড়ির ভেতরে ক্যামেরা, ট্রাইপড আর স্লিপিং ব্যাগ নিয়ে বসে পড়লাম। রাত 10:30 নাগাদ আকাশে পূর্ণিমার চাঁদ উঠল। চাঁদের আলোয় ভাঙা বাড়িগুলোকে মনে হচ্ছিল যেন মৃত মানুষের সারি। হঠাৎ দূরে কোথাও একটা দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম। আমি চমকে উঠলাম। কুলধারায় তো আর কেউ নেই, তাহলে শব্দটা এলো কোথা থেকে? নিজেকে বোঝালাম, হয়তো বাতাস। আবার কাছে মন দিলাম। রাত 11টা। ক্যামেরার স্ক্রিনে ছবি দেখতে দেখতে হঠাৎ একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। একটা ছবিতে দূরের রাস্তার উপরে একজন কেউ দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে মাথা তুলে তাকালাম, কেউ নেই। আবার ছবিটা জুম করলাম। স্পষ্ট দেখা যাচ্ছে একজন নারী, মাথায় ওড়না, লাল পোশাক, মুখ দেখা যাচ্ছে না। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি সঙ্গে সঙ্গে সেই জায়গায় গেলাম, কিন্তু কেউ নেই। চারপাশে শুধু ঠান্ডা বাতাস। ফিরে এসে আবার ছবিগুলো দেখতে লাগলাম। অদ্ভুত ব্যাপার, পরের ছবিগুলোতে কিন্তু সেই নারী নেই, যেন কোনো দিন ছিলই না। রাত তখন প্রায় 12টা। ঠিক সেই সময় প্রথম আমি শব্দটা শুনলাম, একটা ফিস ফিস শব্দ, খুব নিচু স্বরে। মনে হলো গ্রামের অনেক মানুষ একসঙ্গে কথা বলছে। শব্দটা ভেসে আসছে গ্রামের ভেতর থেকে। আমি টর্চ হাতে বেরিয়ে পড়লাম। যত এগোচ্ছি শব্দটা ততই স্পষ্ট, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ সব থেমে গেল। এমন নীরবতা নেমে এলো যে নিজের নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিলাম। তারপর আমার কানের ঠিক পাশে কেউ ফিসফিস করে বলল, সৌরভ। আমার হাত থেকে টর্চটা পড়ে যাওয়ার উপক্রম। আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই, চারপাশ পুরো ফাঁকা। কিন্তু আমি নিশ্চিত ছিলাম শব্দটা একেবারে আমার পাশ থেকেই এসেছিল। আমি দ্রুত বাড়িটার দিকে ফিরে এলাম। সেটাতে আর ঘুম হলো না। পরের দিন সকালে এক স্থানীয় বৃদ্ধের সঙ্গে কথা বলতে গেলাম। তিনি কুলধারার ইতিহাস জানতেন। তিনি বললেন, মানুষ ভাবে গ্রামের লোকেরা চলে গেছিল, কিন্তু সবাই যায়নি। আমি অবাক হয়ে বললাম, মানে? বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন,
কিছু মানুষকে যেতে দেওয়া হয়নি। তারপর তিনি আর কিছু বললেন না। সেদিন সন্ধেয় আমি আবার গ্রামে ফিরে এলাম। মনে মনে ঠিক করেছিলাম আজ রাতে রহস্যের শেষ দেখে তবেই ফিরব। রাত 1টা, আবার সেই ফিসফিস শব্দ, এবার আরো স্পষ্ট। মনে হলো অনেকগুলো মানুষ একসঙ্গে হাঁটছে। পায়ের শব্দ, ফিসফিসানি শব্দ, কান্না, সব মিলেমিশে একাকার। আমি শব্দ অনুসরণ করতে লাগলাম। গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙা প্রাসাদের কাছে এসে দাঁড়ালাম সেই শব্দ অনুসরণ করে। সেখানেই তাকে আমি প্রথমবারের মতন দেখলাম। লাল পোশাকের সেই নারী, সে দাঁড়িয়ে আছে আমার দিকে পিঠ দিয়ে। চাঁদের আলোয় তার ছায়া লম্বা হয়ে মাটিতে পড়েছে। আমি ডাকলাম, কে আপনি? সে কোনো উত্তর দিল না। ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। আমি তার পিছু নিলাম। প্রাসাদের ভেতরে ঢুকে সে একটা পুরনো দেওয়ালের সামনে থামলো। তারপর হাত তুলে মাটির দিকে ইশারা করলো। আর ঠিক সেই মুহূর্তেই মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। আমার শরীর ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু কৌতূহল ভয়ের চেয়ে বড় ছিল। পরদিন আমি শ্রমিক ডেকে সেই জায়গাটা ঘুরতে শুরু করলাম। প্রথমে কিছুই পাওয়া গেল না। তারপর কোদাল একটা শক্ত কিছুর সঙ্গে ধাক্কা খেলো। মাটি সরাতেই বেরিয়ে এলো মানুষের কঙ্কাল। একটা নয়, দুটো নয়, অনেকগুলো। সবাই স্তব্ধ। কিছু কঙ্কাল শিশুদের, কিছু নারীর, আর কিছু পুরুষের। আর তাদের সঙ্গে পাওয়া গেল কিছু গয়না আর একটা ধাতব বাক্স। বাক্সের ভেতরে ছিল পুরনো দলিল আর একটা চিঠি। চিঠিটা পড়ে আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। সেখানে লেখা ছিল, যদি কেউ এই লেখা খুঁজে পায় তবে জেনে রেখো, আমরা নিজেরা গ্রাম ছাড়িনি, আমাদের থামানো হয়েছিল। আমাদের কণ্ঠস্বর ইতিহাসের নিচেই চাপা পড়ে থাকবে। সেই সন্ধ্যায় খবরটা ছড়িয়ে পড়ল। প্রত্নতাত্ত্বিক দল আসার প্রস্তুতি শুরু হলো। আমি ভাবলাম রহস্যের বোধহয় শেষ পাওয়া গেছে, কিন্তু আসল ভয় তখনও বাকি ছিল। সেই রাতেই শেষ ঘটনাটা ঘটল। রাত প্রায় 2:30। হঠাৎ মরুভূমিতে প্রবল বালিঝড় শুরু হলো। বাতাসে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি ভাঙা বাড়ির ভেতরে বসেছিলাম। ঠিক তখনই শুনলাম হাজার মানুষের পায়ের শব্দ। মনে হচ্ছিল যেন পুরো গ্রাম হাঁটছে। আমি বাইরে বেরিয়ে এলাম, আর যা দেখলাম তা আমি আজও ভুলতে পারিনি। চাঁদের আলো আর বালিঝড়ের মাঝখানে অসংখ্য ছায়ামূর্তি, পুরুষ, নারী, শিশু, তারা সবাই গ্রামের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে নিঃশব্দে। কেউ কোনো কথা বলছে না। আর সবার সামনে হাঁটছিল সেই লাল পোশাকের নারী। হঠাৎ সে থেমে গেল, ধীরে ধীরে ঘুরে আমার দিকে তাকালো। এই প্রথম আমি তার মুখ দেখলাম। না, তার চোখে কোনো ভয় ছিল না, কোনো রাগও ছিল না, ছিল শুধু গভীর ক্লান্তি। তারপর সে মৃদু হাসলো আর আকাশের দিকে তাকালো। পরের মুহূর্তে সমস্ত ছায়ামূর্তি ধীরে ধীরে বালির মধ্যে মিলিয়ে যেতে শুরু করলো। 1 জন, 2 জন, 100 জন, 1000 জন। শেষে শুধু সেই নারী দাঁড়িয়ে রইল। সে একবার আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এবার আমরা যেতে পারি। তারপর সেও অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে কুলধারা আবার আগের মতোই নিস্তব্ধ। বালির ওপরে রাতের কোনো চিহ্নই নেই, না কোনো পায়ের দাগ, না ছায়ামূর্তির কোনো অস্তিত্ব। মনে হচ্ছিল গত রাতের সবকিছুই হয়তো আমার কল্পনা। আমি ক্যামেরার মেমোরি কার্ড খুলে ছবিগুলো দেখতে শুরু করলাম। প্রথম কয়েকশো ছবি স্বাভাবিক, ভাঙা বাড়ি, মন্দির, ধ্বংসস্তূপ। তারপর হঠাৎ রাতের শেষ ছবিটা সামনে এলো। ছবিটা দেখে আমার শরীরের সমস্ত রক্ত জমে গেল, কারণ ছবিটায় কোনো নারী ছিল না, কোনো ছায়ামূর্তি না, বরং দেখা যাচ্ছিল আমি নিজেই দাঁড়িয়ে আছি সেই ভাঙা প্রাসাদের সামনে। কিন্তু ছবিটা আমি তুললাম কি করে? যেই মুহূর্তে আমি নিজে ক্যামেরার পেছনে ছিলাম। আরও ভয়ঙ্কর ছিল ছবির পেছনের অংশটা। আমার ঠিক পেছনে দাঁড়িয়েছিল অস্পষ্ট কয়েক ডজন মানুষের ছায়া। সবাই আমার দিকে তাকিয়ে যেন অপেক্ষা করছে। ছবির নিচে ক্যামেরার টাইম স্ট্যাম্প দেখাচ্ছিল রাত 3:17। ঠিক সেই সময়টার কথা আমার কিছুই মনে নেই। মাথার ভেতর যেন একটা ফাঁকা জায়গা। আমি কুলধারা ছেড়ে সেদিনই ফিরে এলাম। ঘটনাটা কাউকে বলিনি। কয়েক মাস পর ছবিগুলো নিয়ে একটা প্রদর্শনী করলাম। সেখানে কুলধারার সেই ছবিটাও ছিল। প্রদর্শনী শেষ হওয়ার পর এক বৃদ্ধ আমার কাছে এসে ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল,
এই ছেলেটাকে আপনি কোথায় পেলেন? আমি অবাক হয়ে বললাম, কোন ছেলেটা? বৃদ্ধ ছবির এক কোণে আঙ্গুল রাখলেন। আমি তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম, কারণ সেখানে একটা কিশোরের মুখ দেখা যাচ্ছিল, যেটা আমি আগে খেয়ালও করিনি। বৃদ্ধ বললেন, এটা আমার দাদুর ছবি। তিনি কুলধারার মানুষ ছিলেন। 200 বছর আগে নিখোঁজ হয়ে গেছিলেন। আমি কিছু বলতে পারলাম না। বৃদ্ধ চলে যাওয়ার আগে শুধু একটাই কথা বলেছিলেন, আপনি ভাগ্যবান যে ওরা আপনাকে ফিরতে দিয়েছে। সেই রাতেই আমি ছবিটা আবার খুলে দেখলাম। আর তখনই আমার সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা চোখে পড়ল। ছবির মধ্যে দাঁড়িয়ে থাকা আমি ক্যামেরার দিকে তাকিয়ে নেই। আমি তাকিয়ে আছি আমার পেছনে দাঁড়িয়ে থাকা ছায়াগুলোর দিকে। আর আমার মুখে ফুটে আছে এক অদ্ভুত শান্তি, এক অদ্ভুত হাসি, যেই হাসি আমার নয়। তারপর থেকেই মাঝে মধ্যেই গভীর রাতে আমার ফোনে একটা নোটিফিকেশন আসে। কোনো নাম্বার না, কোনো প্রেরক না, শুধু একটা ছবি, কুলধারার। আর প্রতিবার ছবিটায় একজন করে নতুন মানুষ যোগ হয়। শেষবার যখন ছবিটা এসেছিল তখন ছায়ামূর্তিগুলোর একেবারে সামনে দাঁড়িয়েছিলাম আমি নিজেই। আর ছবির নিচে লেখা ছিল, পরের পূর্ণিমায় ফিরে এসো, এবার তোমার পালা। আজও আমি জানি না সেই ছবি কে পাঠায়, কিন্তু প্রতি বছর পূর্ণিমার রাতে ঘুম ভাঙলে মনে হয় মরুভূমির খুব দূর থেকে কেউ আজও আমার নাম ধরে ডাকছে। আর সেই ডাকটা প্রতি বছর যেন একটু একটু করে কাছে আসছে।